আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। ওল্ড ম্যান ওয়ের ইন হ্যারি। ভারতবর্ষে আরেকজন কেউ আব্রাহাম লিঙ্কন হতে পারতেন। গান্ধীজি নিজে তার হরিজন পত্রিকায় লিখেছিলেন যে আমার এমন কোনো অহিংস পথের কথা জানা নেই যেখানে এই বিশাল সংখ্যক মুসলমান যারা আত্মনিয়ন্ত্রণের দাবি জানাচ্ছে তাদের সেই দাবি থেকে বিরত রাখা যায়। যদি মুসলিমরা পাকিস্তান চায় তাহলে পাকিস্তান হবে, যদি না দেশের বৃহত্তম জনসংখ্যা আরেকটি জনগোষ্ঠী তারা যদি এর বিরুদ্ধে লড়াই না করে। সেদিন আমাদের তদানীন্তন কংগ্রেসের জাতীয় নেতৃবৃন্দ তারা কার্যত আব্রাহাম লিঙ্কনের কথাটা ভুলে গিয়েছিলেন। তারা ভুলে গিয়েছিলেন আয়রন চ্যান্সেলর বিসমার্কের কথা। আত্মসমর্পণ করেছিলেন এই মৌলবাদীদের চাপের কাছে। আমেরিকার গৃহযুদ্ধে কত লক্ষ মানুষ মারা গিয়েছিল প্রত্যেকের জানা, কিন্তু আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে আমি টু নেশন এ বিশ্বাস করি না, আমি আমেরিকাকে এক রাখতে চাই। প্রায় 5 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে গৃহযুদ্ধের পর আমেরিকার পরিস্থিতি আমরা দেখেছি। আর আমাদের দেশভাগের কারণে 20 লক্ষ মানুষের জীবন বলিদান হয়েছে। বিনয় বাদল দীনেশের পরিবারের কাছে কেউ জানতে চায়নি যে তোমরা স্বাধীন ভারতের জন্য যুদ্ধ করেছিলে, তোমাদের এই আত্মত্যাগ কি স্বাধীন ভারতের জন্য না স্বাধীন পাকিস্তানের জন্য ছিল। মাস্টারদার সূর্য সেনের বংশের কোনো লোককে কেউ জিজ্ঞাসা করেনি যে মাস্টারদার এই আত্মত্যাগ কি পাকিস্তান তৈরির জন্য ছিল কিনা। সুতরাং সেদিন আমরা দেশভাগের কাছে মাথা নত করে নিয়েছিলাম। পণ্ডিত নেহেরু 60-এর দশকে মোসলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমাদের কাছে পাঞ্জাব থেকে রোজ মৃত্যুর খবর আসছিল, অগ্নিসংযোগের খবর আসছিল। আমাদের মধ্যে অনেকে, আমাদের বয়স হয়ে যাচ্ছিল এবং আমাদের মধ্যে অনেকেই জেল যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। যদি আমরা অখণ্ড ভারতের কথা চিন্তা করতাম, ভারত ভাগ না মানতাম, তার বিরুদ্ধে রাস্তায় নামতাম, তাহলে জেল আমাদের জন্য অবধারিত ছিল। কিন্তু আমাদের সামনে একটা পথ এলো, সেটা হলো বিভাজন। একটা প্রস্তাব এলো, আমরা সেটাকে মেনে নিলাম। এরপরে আবার তিনি বলছেন যে কিন্তু গান্ধীজি যদি না বলতেন তাহলে আমরা অপেক্ষা করতাম এবং লড়াই চালিয়ে যেতাম। এটা তো কংগ্রেসের ইতিহাস। কিন্তু তারপর গান্ধীজি বললেন ইচ্ছার বিরুদ্ধে, পরিস্থিতির বাধ্যবাধকতায় যারা আজকে পাকিস্তানে থেকে গেলেন তারা কষ্টে আছেন। কেউ যদি মনে করেন যে তারা সেখানে সুরক্ষিত নন, তাদের ধর্ম সুরক্ষিত নয়, তারা নিজেদের জীবনের প্রয়োজনে, তাদের জীবিকার প্রয়োজনে, অস্তিত্ব রক্ষার প্রয়োজনে যদি ভারতবর্ষে আসে, ভারত সরকারের দায়িত্ব হলো তাদের জীবন এবং জীবিকাকে সুরক্ষিত করা। গান্ধীজি প্রতিশ্রুতি দিয়েছিলেন, পণ্ডিত নেহেরু প্রতিশ্রুতি দিয়েছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতবর্ষের এই সর্বোচ্চ 3 নেতা স্বাধীনোত্তর কালের, তাদের প্রতিশ্রুতি ছিল, কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। যে পাপ কংগ্রেস করেছে ওপার বাংলার মানুষের সঙ্গে, যে পাপ কংগ্রেস করেছে আজকে পাকিস্তানের জন্ম দিয়ে পাঞ্জাবের মানুষের সঙ্গে, আজকে সেই পাপের প্রায়শ্চিত্ত বর্তমানের প্রধানমন্ত্রী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকে ভারতের হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী আজকে এই পদক্ষেপের মধ্যে দিয়ে করে দেখালেন। ওপার বাংলায় যারা ঘোষ, বোস, দত্ত, মিত্র, ঢোল, পোদ্দার সরকার, মতুয়া রাজবংশীরা আছেন, যারা জয়সওয়াল আছে, যারা জৈন আছে, যারা মাহেশ্বরী আছে, যারা গুপ্তা আছে, যারা চাকমা আছে, ওরা আমাদের রক্ত, ওরা আমাদের ভাই। আমরা ওদের বাদ দিয়ে অন্য কোনো কল্পনা আমরা করতে পারি না। আমাদের লক্ষ্য ছিল অখণ্ড ভারতবর্ষ, কিন্তু সেদিন আমাদের সেই শক্তি ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরের জন্য তার জীবন বলিদান দিয়েছিলেন। স্বাধীন ভারতবর্ষে ভারতের সংবিধানের জন্য যদি প্রথম কেউ শহীদ হয়ে থাকেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি।
এই বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি যে গণ আন্দোলন গড়ে তুলেছিলেন, এই পশ্চিমবঙ্গের ওপর যে বিপুল পরিমাণ উদ্বাস্তুর চাপ নেমে এসেছিল, প্রায় আজকে যদি ওপার বাংলার শিকড় ধরা হয়, এ রাজ্যে এই মুহূর্তে বসবাসকারী 4 কোটির বেশি মানুষ যারা কোনো সময় অধুনা বাংলাদেশের বাসিন্দা ছিলেন, আজকে তাদের পাশে শ্যামাপ্রসাদ মুখার্জি দাঁড়িয়েছিলেন। এবং এই জমিটা, এই মাটিটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলনের ফসল। অস্বীকার করবার কোনো জায়গা নেই যে শুধু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নন, 1947 সালের জানুয়ারি মাসে আমাদের আজাদ হিন্দ ফৌজের একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন মুখার্জি, তিনি চ্যাটার্জি, তিনি আজকে প্রথম কলকাতা শহরে ঘুরে ঘুরে তিনি দাবি তৈরি করেন যে হিন্দুদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড দরকার। এটা ঠিকই সেদিন তার জনপ্রিয়তা বাড়ছিল, কংগ্রেস রাস্তায় নেমে তার বিরুদ্ধে প্রতিবাদ করেনি। এবং 1947 সালের 20 জুন প্রাদেশিক আইনসভায় যে ভোট দান পড়েছিল, সেখানে কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়করা, এমনকি জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণও সেদিন ভোট দিয়ে আজকে আমাদের জন্য এই জমিটি সুরক্ষিত করে রেখে দিয়েছেন। আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, আজকে যে আমরা নির্দ্বিধায় রবীন্দ্রসঙ্গীত গান গাইতে পারছি, আমরা আজকে মুক্ত মনে আমরা যেভাবে আজকে কথাঞ্জলি পড়তে পারছি, কবিতা বিতান পড়তে পারছি, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে যাবার স্বপ্ন দেখতে পাচ্ছি, এই মাটি আজকে দিয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তারই দলের যোগ্য উত্তরসূরি নরেন্দ্র দামোদর দাস মোদীর আজকের এই সিদ্ধান্ত 10 বছর যে বাড়িয়ে তিনি দিলেন, এটাতে বোঝা গেল যে যতক্ষণ বিজেপি থাকবে পশ্চিমবঙ্গের কোনো হিন্দুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের মনে করার জন্য বলছি যে দিল্লির উপকণ্ঠের হরিয়ানার 2 শহর নয়ডা এবং এদিকে ফরিদাবাদ, গুড়গাঁও, সেখানে কিন্তু আজকে কার্যত রাতারাতি কাজের লোকেরা সব উধাও হয়ে গেছে। দিকে দিকে বাংলাদেশি রোহিঙ্গাদের চিহ্নিত করে দিচ্ছেন ভারতীয়রা, ভারতীয় হিন্দু, ভারতীয় মুসলমানরা। আজকে ভারতবর্ষকে যারা নাপাক মনে করেননি, যারা দারুল হাট মনে করেননি, যারা কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তানের মিছিলে অংশগ্রহণ করেননি, হাসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তানের যারা সমর্থক নয়, সেই মুসলমান যারা ভারতীয় সংস্কৃতির বহুত্ববাদকে বিশ্বাস করেন, বিজেপি থাকতে পশ্চিমবঙ্গে তাদেরও, সেই ভারতীয় মুসলমানেরও কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। আজকের দিন নিঃসন্দেহে অত্যন্ত আমাদের কাছে একটা আনন্দের দিন। আমরা যারা বিজেপি করছি 4 দশক আগে থেকে, এবার আমি যতদিন রাজনীতি করছি ছোটবেলা থেকে, মানে অপ্রাপ্ত বয়স্ক হবার সময় থেকে স্লোগান দিয়েছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে, জহাঁ হুয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর আমারা হ্যায়। আমরা 370 ধারার বাতিলের কথা বলেছিলাম। আজকে অনেকে বলেছিলেন 370 ধারা বাতিল করলে আগুন জ্বলবে। আজকে পাথর ছোড়ার ঘটনা কিন্তু কাশ্মীরে নেই। আজকে কাশ্মীরের তরুণ প্রজন্ম নতুন করে চিন্তা ভাবনা করছে, তারা শান্তি চাইছে, তারা আধুনিক জীবন চাইছে। আজকে তাদের মুসলমান হয়ে শুধু তারা বেঁচে থাকতে চাইছে না, তাদের জিহাদি তকমা তাদের গায়ের ওপর পড়ছে, তারা বাঁচতে চাইছে না। কিন্তু পাথর কাশ্মীরে বন্ধ হলেও পাথর পড়ছে কিন্তু মুর্শিদাবাদে, পাথর পড়ছে আজকে খিদিরপুরে, মহেশতলায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এটা সমস্ত হিন্দু, সমস্ত মুসলমান এবং সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের এটা বুঝতে হবে যে আজকে দেশ থাকলে তবেই দল থাকবে, তবেই আমাদের রাজনীতি থাকবে, রাজনৈতিক চাপানোতর থাকবে, এই যে সংবাদ মাধ্যম থাকবে, ক্যামেরা থাকবে, আমাদের বিবৃতি থাকবে। কিন্তু দেশটাই যদি না থাকে, কোথায় বসে সমালোচনা করবেন? ভারতের কমিউনিস্ট পার্টির, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা বাংলাদেশে গুলিবিদ্ধ হয়েছেন, কমিউনিস্ট পার্টি রাস্তায় নেমে মিছিল করেছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই পরিস্থিতির বাইরে বেরিয়ে এসে রাস্তায় লাল পতাকা নিয়ে দুনিয়ার মজদুর এক হও বলে স্লোগান দিয়ে রাস্তায় নামতে পেরেছেন। এই যে অতি বামরে আছেন টুকরে টুকরে গ্যাং, যারা খুঁজে খুঁজে ভারতবর্ষকে কি করে ভারতবর্ষের মধ্যে বিভাজন দেখানো যায়, কি করে বোঝানো যায় যে ভারতবর্ষ কোনোদিন এক ছিল না, এসব চিন্তা ভাবনা নিয়ে যারা করেন, যারা এইসব বেঙ্গল
কি যেন বেঙ্গল ফাইলস বলে কেউ একটা ছবি বানিয়েছেন শুনছিলাম, হঠাৎ দেখলাম সেখানে নাকি দৌড়চ্ছে, পুলিশ দৌড়চ্ছে, সাংবাদিকও দৌড়চ্ছে, হোটেল ম্যানেজারে দৌড়চ্ছে। এই যে দৌড়দৌড়ির মধ্যে যারা আছেন তারা একবারও বাংলাদেশের বিষয়ে কথা বলছেন? ওখানে কেন প্রতিবাদ নেই? মানবাধিকার কর্মীরা কোথায়? যারা দোকানদারি করেন, কোথায় মানবাধিকার কর্মী? এত মানুষ মার খাচ্ছে ওপার। আজ এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি একই সঙ্গে 24 সাল পর্যন্ত বাড়াতে হচ্ছে কেন? পরিস্থিতি কি? হিন্দু পালাচ্ছে। এবার পশ্চিমবঙ্গের হিন্দুরা চিন্তা করুন যে আগামী দিনে তারা কোথায় পালাবেন। এদিকে তো বঙ্গোপসাগর, ওখানে আবার জগন্নাথ দেব বসে গেছেন। কোন দিকে পালাবেন? কোনো জায়গা নেই ভারতবর্ষের, সমস্ত এক্সস্টেড হয়ে গেছে, আর কোনো জায়গা নেই পালানোর জন্য। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের এজেন্ডা, আমাদের কাছে আমি আবার বলছি কোনো লুকোনো বিষয় নেই। 370 ধারার বাতিল ছিল, হয়ে গেছে। আমরা রাম মন্দির বানানোর ছিল, সরকারের কাজ রাম মন্দির বা মন্দির মসজিদ বানানো নয়, একটা জাতীয় ক্ষতচিহ্নকে মোছার বিষয় ছিল, আমাদের কমিটমেন্ট ছিল, করে দিয়েছে। আমাদের সিএ যেটা দীর্ঘদিনের দাবি, ওখান উদ্বাস্তু পরিবারের দাবি, তাদের আত্মমর্যাদার দাবি, তাদের প্রতিষ্ঠার দাবি, তাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রতারণা হয়েছে, তাকে শেষ করার দাবি, সেটা আমরা করেছি। এবং অন্তিমভাবে যেটা আজকের পরিস্থিতিতে দেখা যাচ্ছে, আজকের যে ঘোষণা, যে সিদ্ধান্ত, তার জন্য আবার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় শুধু অভিনন্দনটা একা নয়, এই অভিনন্দনের সঙ্গে অনেক মানুষের চোখের জল জড়িয়ে আছে। যেদিন শ্যামাপ্রসাদ মুখার্জিকে পরিকল্পিতভাবে খুন করা হয়, সেদিন কোনো রাজনৈতিক দলের আহ্বানে নয়, জনসংঘের আহ্বানে নয়, হিন্দু মহাসভার আহ্বানে নয়, ভারত সভা সংঘের ডাকে নয়, সেদিন কলকাতা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে অরন্ধন হয়েছিল। এমনও ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায় 3 দিন ধারাবাহিক অরন্ধন চলেছে, মানুষ রান্না করেননি। শ্যামাপ্রসাদ মুখার্জি মারা গেছেন, তিনি এই মাটিটা আমাদের জন্য রেখে দিয়ে গেছেন। এই মাটি রাখতে পেরেছিলেন বলেই আজকে বিশ্ব বাংলা তৈরি হচ্ছে। এই মাটি রাখতে পেরেছেন বলেই আজকে বাংলা ভাষাকে 2500 বছরের পুরনো ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য গবেষণা চলছে। যদিও বইটা এখনো বেরোয়নি, আমরা কলেজ স্ট্রিট পাশেই আছে, আপনারা ওটা খোঁজাখুঁজি করবেন, যদি পাওয়া যায় ভালো, কারণ মুখ্যমন্ত্রী যখন বেরোচ্ছে বলেছেন বই তখন বেরোবে। ইমিগ্রেশন এন্ড ফরেন অ্যাক্ট, এই যে একটা অ্যামেন্ডমেন্ট 2025, এটাতে তো মানে শুধু বাংলাদেশ কেন, আফগানিস্তান, পাকিস্তান এবং নেপাল, ভুটান, এদের থেকেও যারা আসবে ধর্মীয় নিপীড়নের কারণে, তাদেরকেও তো একটা মানে এটা কতটা যুগ যুগ ধরে যারা যেখানে নিপীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, যাদের জীবন জীবিকা সংকটে পড়েছে, ধর্মের কারণে যাদের বাড়ি মেয়েকে বউকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তো তারা ভারতবর্ষে আসবেন। এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি, এটাই তো পরম্পরা। তারা ভারতবর্ষে আসবেন। আর যাদের আসার কথা নয়, তারা যদি ঢুকে পড়েন, তাহলে সঙ্গে করে জমি নিয়ে আসতে হবে। নাহলে আমাদের যেটা করার, এবার আমাদের যেটা ঘোষণা, এটা তো কোনো লুকোনো নয়, ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট, চিহ্নিত করা হবে, বাইরে বার করে দেওয়া হবে। এতক্ষণ আমি কি বললাম? বলছি, যেটা অভিযোগ বরাবর করে আসা হয়েছে বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস হোক, বাম হোক, এটা প্রথম থেকেই সাম্প্রদায়িক লাইনে খেলার চেষ্টা হচ্ছে। এই একদম ঠিক কথা বলেছেন। মানুষ ওটা এখন বুঝতে পেরে গেছে। 1980-র দশক থেকে আমাদের বলছে, আমরা যখন দুটো সংখ্যায় ছিলাম, হাম দো হামারা দো, হতো আমরা এখানে এসেছি। বিজেপি তো হিন্দুদের কথা বলবেই। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে উদ্বাস্তু হিন্দুদের কথা বিজেপি ছাড়া কোন রাজনৈতিক দল বলেছে? মানুষকে তো উদ্বাস্তু বানিয়েছে কংগ্রেস আর সিপিএম। কংগ্রেস সিপিএম তো এই দেশটাকে, কমিউনিস্ট পার্টি তো 28টা টুকরো ছোট ছোট করে ভাগ করে তারপরে ব্রিটিশকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল, এবং তাদের সেই ম্যাপ তারা তাদের পিপলস ওয়ার পত্রিকায় প্রকাশ করেছিল। তো এটা তাদের ঘোষিত অবস্থান, এটা আমাদের ঘোষিত অবস্থান। যেমন তৃণমূল কংগ্রেসের ঘোষিত অবস্থান, এজেন্ডা হচ্ছে মৃত ভোটার থাকবে, একজনের নাম 4 জায়গায় থাকবে, রোহিঙ্গার নাম থাকবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম থাকবে, বাংলাদেশি জেহাদিদের নাম থাকবে, তাদের নিয়ে ভোট করতে হবে। আর আমাদের এজেন্ডা হচ্ছে পরিচ্ছন্ন ভোটার লিস্ট নির্বাচন কমিশনের উপহার দেবে। এ তো অবস্থান, এ নিয়ে কোনো বিতর্ক তো নেই। কোন ধর্মীয় কার্ডের বিষয় নয়। আপনি বাংলাদেশে যান, আপনার বুম নিয়ে যান, আপনার সাংবাদিক পরিচয় নিয়ে যান,
অত্যাচারিত মানুষের থেকে সামনে রাস্তায় দাঁড়িয়ে ঢাকার রাস্তায় কারো 3টে বাইট করে পাঠান এখানে আমাকে। যদি আপনি জীবিত অবস্থায় ফিরতে পারেন, আপনি সুস্থ শরীরে ফিরতে পারেন, তারপরে আপনার প্রশ্নের উত্তর দেব। কি কারণে মানুষ আসছে? মানুষ সর্বস্ব ছেড়ে দিয়ে কেউ ফুটপাতে আশ্রয় নেবার জন্য আসে না। আগের দিন যার বাড়িতে নেমন্ত্রণ হয়েছিল সব একসঙ্গে নেমন্ত্রণ খেলো, আর পরের দিন সেই বাড়ির মানুষগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেললো। এমনি মানুষ আসছে। রাজাকার বাহিনী আর পাকিস্তানি সেনা 30 লক্ষ মানুষকে খুন করেছিল 70-71 সালে, পৃথিবীর অন্যতম বড় জেনোসাইড। 1.5 লক্ষ মহিলাকে পাওয়া গিয়েছিল যশোর ক্যান্টনমেন্টে, যাদের এইজ গ্রুপ হচ্ছে 13 থেকে 45, যাদের স্তন কাটা ছিল। এই অত্যাচারের কথা বাংলাদেশ ভুলে গেছে? একইভাবে নতুন করে অত্যাচার শুরু করেছে সর্বত্র। কোথায় যাবে তারা? কোথায় ওই কি যেন মানবাধিকার কর্মীরা কোথায়? এ নিয়ে বিতর্ক নেই, একবারও তো কেউ রাস্তায় নামছেন না। তো আমরা ছাড়া কে বলবে? আমরাই বলবো, এবং যারা আছেন সবাইকে এটা বুঝতে হবে, আমাদের সঙ্গে সংসার করতে হবে আগামী 20 বছর। আরে ফরেনার অ্যাক্টের মেয়াদ বৃদ্ধি মানেই তো তার অ্যাপ্লিকেশনের ফরম্যাটটাই চেঞ্জ হবে। এ তো মানুষ বোঝে এটা। এটাকে নিয়ে নতুন করে গুলিয়ে দেওয়ার চেষ্টার কোনো লাভ নেই। দুটো এক কিনে সেটা আইন বলবে, সেটা ফরেন মিনিস্ট্রি বলে দেবে। একটা আমি রাজনীতির কথা বলতে পারি, আমি ওই সূক্ষ্ম বিশ্লেষণে যাব না। যে বার্তা দেওয়ার সেই বার্তা পৌঁছে গেছে, বার্তা রটে গেছে। ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে নিপীড়িত হয়ে যারা এপার বাংলা এসছেন, তাদের সুরক্ষা দেবে ভারত সরকার। ভবিষ্যতে তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। তাদের নিশ্চিতভাবে ভারতবর্ষে থাকার ব্যবস্থা করবে ভারত সরকার। আর যারা এই দেশকে নাপাক বলে, দারুল হার্ব বলে দেশ ছেড়ে চলে গিয়েছিল, ওপার থেকে আবার মেরে তাদের হিন্দু শূন্য করেছে, তারা যদি আসে, তাদের ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট যে পলিসি আছে সেটা চলবে। সুতরাং এখানে সরকারের যে কমিটমেন্ট ছিল স্বাধীনতার পর, রক্ষা করতে পারেনি, অনেক জিনিস রক্ষা করতে পারেনি। রাজীব গান্ধী দুঃখ করে বলেছিলেন যে আমি 1 টাকা পাঠাই, 14 পয়সা ভারত মানুষের কাছে পৌঁছয়। রাজীব গান্ধী চোখের জল ফেলেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, কিন্তু রাজীব গান্ধী যাদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন তারা করতে পারেনি। আমরা করে দিয়েছি। PM টু বেনিফিশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। প্রণব মুখার্জি স্বপ্ন দেখেছিলেন 1 নেশন 1 ট্যাক্স। ডক্টর মনমোহন সিং স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তারা করতে পারেননি। তাই প্রণব মুখার্জির উপস্থিতিতে, প্রণব মুখার্জির হাত দিয়েই 1 নেশন 1 ট্যাক্স GST-কে বাস্তবায়িত করেছে বর্তমানের সরকার। আমরা নতুন কিছুই করছি না। ভাষণে যারা মনে করে বলে আবেগ বা ওই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে দেয়, সেই প্রতিশ্রুতির দায়ভার আমরা পালন করছি। মানে বাবা দিয়ে গেছে, ছেলে ঋণ করে গেছে, ছেলে শোধ করছে, ব্যাপারটা এইরকম। হ্যাঁ, 14 থেকে 24-এর মধ্যে এই সময়কালের মধ্যে যারা ফরেনার্স অ্যাক্টে মেয়াদ বৃদ্ধির সুযোগটা পেয়েছে, তারা তো এই মুহূর্তে নাগরিক নয়। তারা তো এই মুহূর্তে, তাদের তো ভোটাধিকার নেই। কারা? 14 থেকে 24 মেয়াদ বৃদ্ধির ফলে যারা, যাদের গায়ে এই মুহূর্তে হাত পড়বে না, যাদের এই মুহূর্তে যারা দেশের মধ্যে সুরক্ষিত, তারা তাদের কি ভোটাধিকার তারা পাবে? 26-এর ভোটে কি তারা ভোটাধিকার পাবে? ভোটার লিস্টে ভোটার হওয়ার জন্য তারা নাগরিকত্ব আগে তো পেতে হবে, তারপরে আপনি দেখতে থাকুন না। একদিনেই সব শেষ করে ফেলছেন কেন? আপনাকেও লিখতে হবে, আমাকেও বলতে হবে। দাদা, একদিকে SIR চালুর প্রস্তুতি চলছে এই রাজ্যে, মানে ভোট লুট করার যে প্রয়াস সেটা বন্ধ হচ্ছে। অন্যদিকে এই যে আজকের নতুন যে গ্যাজেটে যে নিয়ম চালু হলো, পরিচয় মানে নিজের পরিচয় নিয়ে একটা মানুষ সচেতনতা আসছে,
রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বিষয়ে কি ভয় পাচ্ছে? মুখ্যমন্ত্রী ভয় পাওয়ার মানুষ? আপনি কি মনে করলেন? আপনি এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে করতে পারবেন? করে আপনি সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারবেন না, ভাঙচুর হয়ে যাবে, ক্যামেরা ভাঙচুর হবে, পরের দিন থেকে আমরা তৃণমূল বিট বাতিল হয়ে যাবে। না না, আমাদের মুখ্যমন্ত্রী ওটা ভীতু মানুষ নন। মুখ্যমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে ধীরে ধীরে এগিয়ে যাবেন। তাহলে বিরোধিতা করছেন কেন এই এসআইআর? শেষ করতে দিচ্ছে না। আপনি মুখ্যমন্ত্রী অবমাননা করছেন। মুখ্যমন্ত্রী ধীর পায়ে এগিয়ে যাবেন বিরোধী দলনেত্রী হবার পথে। হ্যাঁ, কি কর্মসূচি? কোনো কর্মসূচি নয়, এটা কোনো কর্মসূচি নয়। ওই অফিসে অনেকদিন পরে এসেছিলাম, কিছু মানুষের যাতায়াতের সুবিধা ছিল না, সরলেগে এসেছিলাম আজকে, কিছু দেখা করবেন বলেছিলেন। আমাদের ওই অফিসে অন্যান্য কাজ চলছে, অনেকে এলে অসুবিধা হবে, সেই জন্য এখানে এসেছি। না না, এই যে শ্রমিকদা এই যে বলছে না যে শ্রমিকের দরবারে আপনি বসবেন, কে কি বলছে এই সমস্ত আপনি বলেন, বুঝতে পারছেন না? আমাদের হচ্ছে বহুত্ববাদী সমাজ, উন্মুক্ত খেলার মাঠ, মত প্রকাশের অধিকার, যে যার মতো করে মত প্রকাশ করছে। এত মানুষ আজকে আপনার সঙ্গে কথা বলছে, দেখছে, এগুলো কিরকম অভিজ্ঞতা আপনার কিরকম হয়? তা আমি তো মানুষের সঙ্গে ছোটবেলা থেকে আছি, আমি তো হঠাৎ করে ঝাঁপিয়ে পড়িনি, লাফ দিয়ে পড়ে নেতা হইনি। হ্যাঁ, আজকে আজকে তো ভিড় হলো কেন? প্রচুর মানুষ এসছে দেখছি। এইটাই তো আপনার স্টোরি হওয়ার কথা। এত ভিড় হলো কেন আপনি খোঁজ করুন। আপনি কি প্রতি সোমবার বসবেন এরকম বলে? না, আসবো আমি এখানে, এখানে যাবেন, ওখানে যাবে, বিভিন্ন আজকে আমি তো এখানে আজকে উত্তর কলকাতার অফিসে বসেছি। আমি তো এখানে কোনো রাজ্য সভাপতি হিসেবে বসিনি। আর এখানে প্রত্যেক কর্মী আছেন, তারা এখানে করছেন। কালকে দেখলাম একটা সংবাদ মাধ্যমে দেখাচ্ছে শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ কে তোলা তুলছে, সংবাদ মাধ্যম দেখালো। তোলা তুলছে মানে তোলাটা কি? সে চাঁদা চাইছে, আবার মদ্যপ অবস্থায়। তো টিভিতে তো গন্ধ পাওয়া যায় না, আমি কি করে বুঝবো? তা আমি দেখলাম, বললো হচ্ছে ধর্মেন্দ্র সে নাকি শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ। আরে শ্রমিক ভট্টাচার্যের বিজেপির সমস্ত পার্টির লোক ঘনিষ্ঠ, আমার কাছে পক্ষ প্রতিপক্ষ বিপক্ষ বলে কেউ নেই। কিন্তু প্রশ্ন হলো, যাকে দেখালো যে টাকা দুর্গাপুজোর টাকা তুলছে, আর ওসব এলাকায়, লরি এলাকায় দুর্গাপুজোর চাঁদা এভাবেই ওঠে লরিকে ধরে। একবারও সেই মানে চ্যানেল, সম্মানিত চ্যানেল, নতুন মানে জাগ্রত চ্যানেল, একবারও এটা দেখালো না যে দক্ষিণপুর 24 পরগনার ডায়মন্ড হারবারের আগে যখন হাত থেকে আংটি বার করবার জন্য শ্রমিক ভট্টাচার্যের হাতটা কাটা হচ্ছিল, তখন সে আবার বুকের উপরে বসে মাঠটা খেলো। এবং একটা গরিব ছেলে তার থেকে একটা সামান্য মোবাইল পর্যন্ত তার কেড়ে নেওয়া হলো। তার সামান্য 200-250 টাকা পকেটে ছিল একটা পার্সে। ওই যাকে আজকে বলছে যে তোলা তুলছে বলে টিভি চ্যানেল দেখাচ্ছে, তার পকেট থেকেও পার্স থেকে বার করা হলো। 7টা মোবাইল চলে ফোন, সেলফোন চলে গিয়েছিল আমাদের। একটা ফোনকে পর্যন্ত পুলিশ উদ্ধার করে দেয়নি। ওই মার খেয়ে অজ্ঞান হয়ে যাওয়া অবস্থায় যখন গিয়েছিল, এসপি পর্যন্ত দেখা করেননি। আমি অনুরোধ করব সেই চ্যানেলকে যে একটি তার ইন্টারভিউয়ের ব্যবস্থা করুন ওই ধর্মেন্দ্র রায়ের, এবং কিভাবে ঘটনাটা ঘটেছিল তার যে মোবাইল সেলফোনটাকে ফেরত দিন। আপনাদের চ্যানেল তো এগিয়ে থাকে, আপনারা মাঝে মধ্যে দেখান যে আপনাদের দেওয়া খবরের মাধ্যমে এর জন্য একদম সমস্ত জিনিস মিটে যাচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, মানুষের সমস্যার সমাধান হচ্ছে। তাহলে তার একটা ইন্টারভিউ নিয়ে দয়া করে ওর ফোনটা আর ওই 250 টাকা সমেত একটা ছেঁড়া মানি ব্যাগ ফেরত দেবেন। তারপরে এই ধরনের আপনাদের অধিকার আছে সংবাদ পরিবেশন করার। আর সবাই আমার ঘনিষ্ঠ, হ্যাঁ, যার নাম বলছেন আমার ঘনিষ্ঠ, আমার ঘনিষ্ঠ। হ্যাঁ, আরে এটা কি করবো বলুন তো? আপনি শ্বশুরবাড়ি কবে যাবেন আমায় বলে যাবেন না? তারিখ তো আপনি ঠিক করবেন, আমারটা আমি ঠিক করব, পার্টি ঠিক করবে। সেটাই জিজ্ঞেস করছি যে সেটা কি ঠিক? না, এটা বলা যায় না সবসময়, এটা বলা যায় না। পুজোর মার্কেটিং করতে করতে শ্বশুর বাড়ি যাবে না, তারপরে যাবে, আগে যাবে, এইসব ব্যাপার পারিবারিক ব্যাপার, এগুলো বলাই যায় না। পার্টিটা তো শ্বশুর বাড়ি না। পার্টিটা পরিবার তো, হ্যাঁ, পরিবার। পার্টিটা খেলা নয়। কেউ কেউ বলছে না খেলা হবে, পার্টিটা খেলা নয়। মনিকা হচ্ছে তো, হ্যাঁ, মনিকা বলে
আমার এরকম জানা নেই, এরকম কোনো প্রোগ্রামের কথা আমার জানা নেই। বলছি যে একটা ছবি উর্দু একাডেমি প্রথমে দিয়েছিল জাভেদ আখতারের একটা ছবি, সেই ছবি দেওয়ার পরে কিছুদিন পরে দেখা গেল ওই প্রোগ্রামটাই বাতিল করে দেওয়া হলো। উর্দু একাডেমির চেয়ারম্যান হচ্ছে চেয়ারপারসন হচ্ছে মমতা, তাহলে জাভেদ মৌলবাদের চাপ বলে অভিযোগ। এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি বলবেন? এখানে জাভেদ আখতারকে এখন চিন্তা ভাবনা করতে হবে যে সারা জীবনে উনি অনেক বিবৃতি দিয়েছিলেন, বিবৃতিগুলো ঠিক ছিল কিনা। এর থেকে বিজেপিকে শিক্ষা নেওয়ার কোনো ব্যাপার নেই, জাভেদ আখতারকে শিক্ষা নিতে হবে। আমরা জাভেদ আখতারের পক্ষে, কারণ আমরা সমালোচনা গ্রহণ করতে পারি, আমরা পার্লামেন্টে যে কোনো ইস্যু নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে পারি, অন্যেরা সেটা করতে পারে না। আমরা বিরোধিতাকে স্বীকার করে নিই, কারণ গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার। সেই অধিকারে আমরা বিশ্বাস করি। যারা বিশ্বাস করে না তারা জাভেদ আখতারের প্রোগ্রাম ওখান থেকে সরিয়েছে। এবার জাভেদ আখতার কি বার্তা দেন সেটা তার ব্যাপার, বসে প্রশ্ন করা যায় না। গতকাল উঠবে তো বেঙ্গল ফাইন্যান্স রিলিজ করতে চলেছে এবং বিবেক অগ্নিহোত্রী তিনি যেটা উদ্বেগ প্রকাশ করছেন যে কোনো হলে হয়তো চালাতে দেওয়া হবে না। এই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো কিছু ভাবছেন আপনারা, যে আপনারা পার্টির তরফ থেকে কোনো রকম, কেননা যেভাবে এই বিষয়টা চলছে? দেখুন, সত্যকে সাময়িকভাবে প্রতারিত করা যেতে পারে, কিন্তু পরাজিত করা যায় না। তো সেটাই ভবিষ্যতে প্রমাণ পাবে। মত প্রকাশের অধিকার নিয়ে যে পশ্চিমবঙ্গে তথাকথিত বুদ্ধিজীবীরা রাস্তায় মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন, কোথায় যে গুঁজে রেখেছেন বাড়ির মধ্যে মোমবাতি পাওয়া যাচ্ছে না। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনেদের জায়গায়, বিমল বাবুদের জায়গায় আজকে একটা সিনেমার ছবি দেখে সেটারও এত ভয়। আর এটা তো ইতিহাস, ইতিহাসকে কি করে অস্বীকার করবেন? আজকে যত বন্ধ করবেন তত বেশি মানুষ দেখবে। আজকে তরুণ প্রজন্ম তারা আজকে নিউজ পেপার কম পড়ে, সবই তো এখন হাতের মধ্যে। আগে ইডিয়েট বক্স বলতেন, এখন একদম পকেট বক্স হয়ে গেছে, বার করবে, দেখে নেবে, সত্যটা জানতে পারবে। আসলে এই সরকার সত্যকে ভয় পায়। ছাড়ো ছাড়ো। অনেকগুলো করলে একটা করতে দাও দিক থেকে। বলছি, গতকাল বিধানসভায় ব্রাত্য বসু ৭১-এর প্রসঙ্গ টেনে এনেছিলেন এবং তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে, কিন্তু আজকে অর্জুন সিং বলছে আমি বিধানসভায় থাকলে ফেলে পেটাতাম ব্রাত্য বসু। আমি কোনো এই বিষয় বলবো না, যে যার বলছেন নিজের দায়িত্বে বলছেন। আমি শুধু এটাই বলতে পারি যে ব্রাত্য বসু একজন একাডেমি পুরস্কার প্রাপ্ত সচেতক নাট্যকর্মী। এসব দলের কথা না বললেই ভালো। উনি এমনি অনেক উচ্চমার্গে চলে গেছেন, এখন মমতাবাদী ভবন বলে একটা ভবনও তৈরি করেছেন। তো এগুলো ভালো জিনিস, কিন্তু এইসব যেগুলো বলছেন, ওনার ইচ্ছা হয়েছে উনি পাকিস্তানের সংবাদপত্রে নামটা ছাপাবেন। এর আগে আমাদের মুখ্যমন্ত্রী বেরিয়েছে, আরও কয়েকজন নেতার বিবৃতি বেরিয়েছে। ওই উগ্রপন্থা নিয়ে কিছু এমন বক্তব্য রেখেছিলেন উনি ওই সমস্ত সময়। পাকিস্তানের হেডলাইন, ডনের হেডলাইন, দুদিন ধরে সেখানে টকশো চলেছে। তো উনিও স্পেস চাইছেন, এটা তো অন্যায় কিছু নেই। তার জন্য সেনাবাহিনীকে না ব্যবহার করলেই ভালো হতো। অন্য কিছু একটা বলতেন, মুখ্যমন্ত্রী যেরকম বলেন মাঝে মধ্যে, ওর এটা বলে দিতেন। কিন্তু উনি পাকিস্তানের সংবাদপত্রে স্পেস চাইছেন, উনি পাকিস্তানে পপুলার হতে চাইছেন। এ তো কিছু করার নেই। রাজ্যের বিরোধী দলকে সাসপেন্ড হতে হলো। হ্যাঁ, এই ব্রাত্য বসুর কথার প্রতিবাদে জন্য দিয়েছিল শুভেন্দু অধিকারী ফ্লোরে, তার জন্য তাকে সাসপেন্ড করা। তো সেটাই তো স্বাভাবিক। এই স্বাভাবিকভাবে আর বার্তা দেওয়া হচ্ছে সমাজের ওই মৌলবাদীদের কাছে, যারা মুর্শিদাবাদে বাচ্চাদের বইপত্র পুড়িয়ে দিয়েছিল, আগুন লাগিয়েছিল, হিন্দুদের দোকান লুট করেছিল, যারা খিদিরপুরে আগুন লাগিয়ে দিয়েছে। তো ওই জন্য বার্তা দিচ্ছে তাদের কাছে, শুভেন্দুকে সাসপেন্ড করে। উদ্দেশ্যটা শুভেন্দুকে সাসপেন্ড করা নয়, উদ্দেশ্যটা হচ্ছে বিরোধী দলনেতা, আমাদের যিনি নেতা বিধানসভার মধ্যে, তাকে সাসপেন্ড করে একটা বার্তা দেওয়া যে আমরা বার্তা দিলাম তোমাদের, আমি তোমাদেরই লোক, তোমরা 30% আসো, ঝাঁপিয়ে পড়ো, আমি হাতের ওপরে করে আছি, ধরে নেব। এই গল্প। শওকত মোল্লার গাড়ির ধাক্কায় মারা গেল, যে এটা নিয়ে পুলিশ ছানবিন করতে গিয়ে দেখছে পুলিশের গাড়িতে ফিট সার্টিফিকেট। আমরা তো দীর্ঘদিন ধরে বলছি, আপনারা কেন এটা নিয়ে খবর করছেন না? সমস্ত বিষয়টাই গোলমেলে। এখানে যে বিভিন্ন রাস্তায় নীল সাদা দিয়ে যে মার্কিং করে দেওয়া হয়েছে, সেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
এটা করা যায় না, কিন্তু এ রাজ্যে চলছে। এখানে যত পুলিশের জিপ, পুলিশের গাড়ি, সরকারি অ্যাম্বুলেন্স হচ্ছে, অধিকাংশের সমস্ত কিছু হয় কি সব লাইসেন্স ফেল বলে সেগুলো আছে, ইন্স্যুরেন্সের কাগজপত্র ঠিক নেই। এই একটা পুলিশের গাড়ি, পুলিশের মোটরসাইকেল, পুলিশের ভ্যান, সরকারি বাস, সকলের এক অবস্থা। আপনারা এটা নিয়ে একটা স্টোরি করুন না, দেখুন না রাজ্য সরকারের যত বাস চলছে রাস্তায়, সেটার মধ্যে কতগুলো ইন্স্যুরেন্স আছে। এটা দেউলিয়া সরকার। পরিবহন দপ্তরের একটা বিভাগ আছে যে ফিট সার্টিফিকেট দেখা, গাড়ির ফিটনেস দেখা, তারা চোখ বন্ধ করে বসে থাকে দিনের পর দিন। পরিবহন দপ্তরের একটা ওই বিভাগ দেখুন, পরিবহন দপ্তরের কোন বিভাগে জানার দরকার নেই। একটা বিভাগ ঠিক আছে, যে বিভাগটা সোনারপুর, বারাসাত, মধ্যমগ্রাম আর শিলিগুড়িতে আধার কার্ড তৈরি করছে। পরিবহন দপ্তর ওদেরও দায়িত্ব দিয়ে দিয়েছে, বলে দিয়েছে হয়তো যেসব কিছু করো না, ভোটার লিস্ট তৈরি করো। আর দিয়ে পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারী, তারা ওই পুলিশের আত্মসমর্পণ করবে। নিয়োগ একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছিল সিবিআই। আত্মসমর্পণ আইনের পথে চলবে, খালি একমাত্র পার্থ চট্টোপাধ্যায় জেল খাটবে। সমর্পণ করে জামিনের আবেদনও করেছে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু একজনই জেল খাটবে, পার্থ চট্টোপাধ্যায়। বাদ বাকি যারা ছিল তারা তো সবাই কেউ ধরা টরা পড়ছে না। উনি একা জেলের মধ্যে আছেন, ওনাকেও ছেড়ে দিচ্ছি কি জামিন পাচ্ছে, বেরোচ্ছে কই। এমনই মনে হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় যেন দুর্নীতির মাথা, তা তো নয়। এটা তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ফিরহাদ হাকিম বলেছিলেন তো, এটা একটা কালেকটিভ ডিসিশন। আজকে এটা প্রাতিষ্ঠানিক লুট, এখন একটা তালিকা বার করে দিয়েছেন, বলছেন এই কজনই টেন্টেড। তাহলে সরকার নিজে যে দুর্নীতিগ্রস্ত, সরকার যে দুর্নীতি করেছে, সরকার যে লুট করেছে, নিয়োগ প্রক্রিয়ায় লুট যে হয়েছে, তার উপরে শিলমোহর সরকার এপিডোভিট করে জানিয়ে দিল যে আমি চোর। এই ঘটনা ঘটেছে নাকি আগে কোনোদিন? মহুয়া মৈত্র বলছে না। কাকের মালা গলায় দিয়ে এসে মতুয়ারা এখানে ভাতা নিচ্ছে, বিভিন্ন রকমের প্রকল্পের সুবিধা নিচ্ছে, কিন্তু ভোট দিচ্ছে না। তৃণমূলকে ভোট দিচ্ছে না। তারা বেশিরভাগই ভোট দিচ্ছে বিজেপিকে। মতুয়ারা এর উত্তর দেবে। এটা আমার উত্তর সঙ্গে না, 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 আরে আশ্চর্য কথা, মহুয়া মৈত্র তো দীর্ঘদিন রাজনীতি করছেন না। মহুয়া মতো রাজনীতিতেও নতুন এবং তৃণমূলেও নতুন। তা তিনি তখন তৃণমূলীতে হাতে খড়ি করেছেন, তখন যেভাবে পাশে দেখছেন, যেভাবে তৃণমূল কংগ্রেস করছে, যে যেখানে ভোট পাবো সেখানে উন্নয়ন, ভোট যদি কম পাই, বুথে যদি হেরে যাই, সেখানে রাস্তা হবে না, জলের কল হবে না, এটাই তৃণমূলের এজেন্ডা। এই সংস্কৃতির মধ্যে উনি বড় হয়েছেন, তো উনি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে সত্য কথাটা বলে দিয়েছেন। আর টাকা নিচ্ছে মানে উন্নয়ন কার্ডে জমিদারির টাকা নিচ্ছে নাকি? মানুষ যে টাকা তার শ্রমশক্তি দিয়ে অর্জন করে, যে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে যে টাকা সরকারের কোষাগারে জমা পড়েছে, মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসছে, কারণ দয়ার টাকা নয়। যারা আন্দোলন করেছিল তাদেরকে ডেকে ডেকে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, অথচ রাকেশ সিংকে খুঁজে পাচ্ছে না। রাকেশ সিংকে খুঁজে পাচ্ছে না। এই পার্টটা বলুন, যে আরজিকর কাণ্ডে যারা আন্দোলনে অংশ নিয়েছিল তারা ডেকে ডেকে তাদেরকে এখন ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। এখন ডেকে ডেকে দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে আর মানুষ কোনো আলোচনায় আগ্রহী নয়। রাকেশ সিং কি করেছে কি করেনি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আর যাই হোক, রাকেশ সিং তো উগ্রপন্থী নয়। রাকেশ সিং ধরে নেওয়া যাক তর্কের খাতিরে বিরাট অপরাধ করেছে, ধরে নেওয়া যাক। অপরাধটা কি আপনিও জানেন, আমিও জানি। কিন্তু রাকেশ সিং এর ছেলে কি অপরাধ করেছে, তার মেয়ে কি অপরাধ করেছে, তার পরিবার কি অপরাধ করেছে? একটা রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের প্রতিহিংসা, এটা সুস্থ সভ্য সমাজ প্রত্যাশা করে না কোনো সরকারের কাছ থেকে। আর একটা প্রতিহিংসা পরায়ণ সরকার এটা এগুলো করবে।